সৌদি আরবে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি, সামনে লক্ষ্যটা ভারত বধ। বাংলাদেশ দল আসলে কতটা এই চ্যালেঞ্জ নিতে পারবে বা বাংলাদেশের পক্ষে সম্ভাবনাই বা কতটুকু রয়েছে সে বিষয়ে আপনার সাথে যুক্ত হচ্ছেন কথা বলতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। জাহিদ এমিলি, আপনাকে স্বাগত খেলাযোগে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে, বিশেষ করে এখানে দলে বেশ কিছু নতুন মুখ রয়েছে। যদি বলতে হয় যে ফাহমিদুল ইসলামের কথা, তার দলে ইনক্লুশন এবং আমরা শুনতে পেয়েছি প্রথম প্রস্তুতি ম্যাচে তিনি ভালো করেছেন। আসলে এই যে ফরেন যে রিক্রুটগুলো আসছে, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো আসছে, এগুলোতে বাংলাদেশ দল কতটা সমৃদ্ধ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশ তো আসলে এই ম্যাচটাকে ঘিরে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যারা প্লেয়ার রয়েছি, সাবেক প্লেয়ার রয়েছি বা যারা সাপোর্টার রয়েছে, সবার ভিতরে কিন্তু অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। স্পেশালি এই ম্যাচটাকে ঘিরে। এর আগে আসলে ভারতের সাথে আমরা অনেক ম্যাচই খেলেছি। বাট এক্সাইটমেন্টটা আসলে এত দূর ছিল না। যদি সেই জায়গা থেকে বলেন, আমি বলব যে নতুন কিছু প্লেয়ার ইনক্লুশন। আপনি ফাহমিদুলের কথা বললেন, হামজা দলের সাথে ইনক্লুড হবে। কিছু ইয়ং প্লেয়ার বাংলাদেশ ঘরোয়া ফুটবলে পারফরম্যান্স করেছে, তারা দলের সাথে পারফর্ম করে ওখানে প্র্যাকটিস সেশনে রয়েছে সৌদি আরবে। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাকে ঘিরে কিন্তু অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে সবার ভিতরেই। তো সেই এক্সাইটমেন্টটা কিন্তু আসলে যে এন্ড অফ মানে শেষ হবে সেটা হলো যে ২৫ তারিখে ম্যাচে যদি আমরা ভালো করতে পারি, আমরা যদি ইন্ডিয়ার সাথে জিততে পারি বা ভালো একটা রেজাল্ট হয়, তখন কিন্তু আসলে সেই এই যে আশা, যেই আমাদের প্রস্তুতি সবকিছু মিলে তখন কিন্তু আমাদের ভিতরে একটা নতুন রকম কিন্তু সঞ্চার তৈরি হবে। তো আমি মনে করি যে আপনি ফাহমিদুলের কথা বলেছেন, দলে আরো কিছু ট্যালেন্ট প্লেয়ার রয়েছে। হামজা এসে দলের সাথে যুক্ত হবে। আমার কাছে মনে হয় ওভারঅল এই দলটা কিন্তু আসলে ইন্ডিয়াকে হারানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমার কাছে মনে হয় যে সব জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেরকম একটা মেসেজ যাচ্ছে সবার কাছ থেকে যে এই ম্যাচটা আমাদের ভালো করতে হবে এবং সেই ভালো করার জন্যই কিন্তু সৌদি আরবে গিয়ে কিন্তু ২ সপ্তাহের মতো একটা কন্ডিশনাল ট্রেনিং এবং সেখানে একটা নিবিড় অনুশীলন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমার কাছে মনে হয় যে এখানে একটা অনেক বড় সাপোর্ট দেওয়া এই দলটাকে। সুতরাং আমি বলব যে এখন প্লেয়ারদের আসলে মূল দায়িত্বটা আমার কাছে মনে হয় যে তারা যদি তাদের দায়িত্বটা বুঝতে পারে যে হ্যাঁ, এই ম্যাচটাকে ঘিরে যেভাবে আসলে সবাই সাপোর্ট দিচ্ছে, আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি তাদের পারফরম্যান্স মাঠের ভিতর ইমপ্লিমেন্ট করতে পারে, আমার কাছে মনে হয় যে সেইটাই হবে সবথেকে বড় বিষয়। এই ম্যাচে সবার চোখ আসলে থাকছে হামজা চৌধুরীর ওপর। আপনি নিশ্চয়ই শুনেছেন যে সুনীল ছেত্রী তাকে অবসর ভাঙিয়ে আবার ভারতের জাতীয় দলে নিয়ে আসা হয়েছে। এটার অর্থ কি আমরা এভাবে দাঁড় করাতে পারি যে সুনীল ছেত্রীকে দলে আনা হয়েছে কারণ ভারতের এই মুহূর্তে যে দলটা রয়েছে সেটা ততটা সক্ষম নয় বাংলাদেশের জন্য থ্রেট তৈরি করার ক্ষেত্রে, এর জন্যই সুনীল ছেত্রীকে নিয়ে আসা হয়েছে? ব্যাপারটা কি এরকম দাঁড়াতে পারে? না, এরকমের থেকে মেইন ব্যাপার হচ্ছে আপনি যদি ইন্ডিয়ার লাস্ট স্কোয়াডটা দেখেন এবং তারা লাস্ট সুনীল ছেত্রী অবসরের পরে যে যতগুলা ম্যাচ খেলেছে তারপরে কিন্তু তারা কোন ম্যাচ জিততে পারেনি। এবং যদি আপনাদের স্কোরিং এর যে জায়গাটা দেখেন, সেখানেও কিন্তু ইন্ডিয়ার কিন্তু বেশ বড় একটা ল্যাকিংস রয়েছে এবং আইএসএল এর যদি পারফরম্যান্স সুনীল ছেত্রী দেখেন, সেখানে কিন্তু সে টপ স্কোরার তাদের দেশি প্লেয়ারদের ভিতরে। তো সবথেকে আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ার দলটা আসলে সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট এর পরে আসলে স্কোরিং এর জায়গাটা এত দুর্বল ছিল যে তাকে আসলে আনতে বাধ্য করা হয়েছে। এট দ্য সেম টাইম হামজার ইনক্লুশনটা তো আসলে ইন্ডিয়াকে বড় একটা চাপে ফেলে দিয়েছে। সেটা তো আসলে আমরা সবাই জানি। তো সেই জায়গা বিবেচনার মাধ্যমে কিন্তু সুনীলকে ব্যাক করানোর জন্য কিন্তু ইন্ডিয়া তাকে কিন্তু দলে নিয়েছে। ওভারঅল ২ টা দিকই কিন্তু ইন্ডিয়া আসলে বেশ ভালোভাবে চিন্তা করেছে। আর যেহেতু ম্যাচটা ইন্ডিয়াতে হবে, তারা আসলে কোনোভাবেই ম্যাচটা হারতে চাবে না। এবং হামজার ইনক্লুশন এর মাধ্যমে কিন্তু আসলে তারা বুঝতে পেরেছে বাংলাদেশ দলটা এই মুহূর্তে বেশ স্ট্রং অবস্থায় রয়েছে। বিকজ হামজা তো আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার এবং তার লেভেলটা তো আসলে অনেক উপরে চলে গেছে। বাট এ আমার কাছে যদি আপনি জানতে চান যে আমাদের আসলে হামজাকে ঘিরে যে প্ল্যানটা রয়েছে, সেটা তো অবশ্যই থাকবে। বাট প্রেশারটা আমার কাছে মনে হয় যেন বেশি না হয়। কারণ হামজা আসলে খুব উঁচু লেভেলের প্লেয়ার। তার সাথের যে সতীর্থ প্লেয়াররা রয়েছে আমাদের বাংলাদেশ দলে, তারা যদি তাকে প্রপার সাপোর্টটা করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল এই মুহূর্তে ভালো একটা স্ট্রং জাতীয় দল হিসাবে ইন্ডিয়ার এগেইনস্ট এ প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ খেলতে পারবে। বাট সুনীল ছেত্রী ব্যাক করেছে, সেটাও কিন্তু বাংলাদেশের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কারণ সুনীল ছেত্রী সবসময় বাংলাদেশের এগেইনস্ট এ ভালো করেছে এবং যতগুলি ম্যাচ আমরা হেরেছি বা ড্র করেছি, সব কিন্তু সুনীল ছেত্রীর গোলেই কিন্তু আমরা শেষ মুহূর্তের সময় দেখবেন যে আমরা ম্যাচগুলি হেরে গিয়েছি ইন্ডিয়ার সাথে। সুতরাং এটাও একটা বড় মাথায় আমাদেরকে রাখতে হবে চিন্তার বিষয় যে সুনীল ছেত্রী যখন ব্যাক করেছে তখন কিন্তু তাকে ঘিরে কিন্তু একটা প্ল্যান থাকবে। বাট ইন্ডিয়ারও কিন্তু একটা বড় প্ল্যানের অংশ থাকবে কিন্তু আপনি জানেন যে হামজা চৌধুরী। সুতরাং হামজার পাশের যে প্লেয়াররা থাকবে আমাদের বাংলাদেশ দলে, তাদেরকে কিন্তু প্রপার সাপোর্টটা দিতে হবে এবং হামজার ইনফ্লুয়েন্স এর মাধ্যমেই কিন্তু আমাদের দলটা কিন্তু এখন
একটা স্ট্রং জাতীয় দল হিসেবে কিন্তু পরিণত হয়েছে এবং ইন্ডিয়ারা কিন্তু তারা সেই পরিকল্পনার দিকেই কিন্তু এগোচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশ দল যদি তাদের প্রপার সাপোর্টটা হামজাকে দিতে পারে এই ম্যাচে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল কিছুটা হলেও এগিয়ে থাকবে। আপনি সাপোর্ট দেবার কথা বলছিলেন হামজা চৌধুরীকে, সেক্ষেত্রে হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশে তিনি জয়েন করবেন টিমের সাথে, সৌদি আরবের ক্যাম্পে তিনি থাকছেন না। আবার এদিক থেকে দেখতে পারি যে ফাহমিদুল তিনি সৌদি আরবে ক্যাম্প করছেন ন্যাশনাল টিমের সাথে। এই যে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে খেলতে আসছেন, ফাহমিদুল ইতালিয়ান লিগ থেকে খেলতে আসছে, বাংলাদেশের প্লেয়াররা রয়েছে, এই এতগুলো লিগের এতগুলো ফুটবল স্টাইলের সমন্বয়টা আসলে খুব অল্প সময়ে করা সম্ভব হবে কিনা কাবরেরার জন্য? না, তা তো কিছুটা হবেই পার্থ ভাই। আপনি যদি বলেন আমার কাছে মনে হয় যে দেখেন ইন্টারন্যাশনাল ম্যাচের আগে কিন্তু আপনি তেমন একটা সময় কিন্তু সারা পৃথিবীতে কোনো দলই পায় না। কারণ আপনাকে হাইয়েস্ট ১ সপ্তাহের জন্য আপনাকে সময় দেওয়া হয়। সেখানে বাংলাদেশ দল প্রায় অলমোস্ট ১ মাসের মতো সময় পেয়েছে ম্যাচটার আগে। তো সেখানে কিন্তু তারা প্রিপারেশন বেশ ভালোই নিচ্ছে। বাট টিম কম্বিনেশনের কথা যেটা বলছেন, অবশ্যই কিছু তো ল্যাকিংস থাকবেই টিম কম্বিনেশনে। কারণ হামজা হঠাৎ করে এসেই টিমের সাথে খুব সহজেই যে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। বাট আবার এখানে একটা বিষয় রয়েছে যে জাতীয় দলে যারা প্লেয়াররা খেলে সেখানে কিন্তু সবাই ট্যালেন্ট প্লেয়ার, সবাই কিন্তু লিগের সর্বোচ্চ পর্যায়ে খেলে পারফর্ম করে কিন্তু আসলে জাতীয় দলে যোগ দেয়। তো সেখানে কিন্তু একটা বড় সুবিধা রয়েছে যে একজন আরেকজনকে বোঝাটা খুব স্বল্প সময়ের ভিতরে করা যায়। তো সেখান থেকে হামজার যখন আসলে দলের সাথে আমার কাছে মনে হয় যে যুক্ত হবে, তখন টিম কম্বিনেশন আমার মনে হয় না বেশি একটা সময় লাগবে। কারণ ফুটবলের যে ল্যাঙ্গুয়েজ, ফুটবলের যে ভাষা সেটা সারা পৃথিবীতেই একই রকম। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যদি এইটা খুব কুইকলি কোপ আপ করতে পারে এবং ম্যাচ করতে পারে, আমার কাছে মনে হয় যে হামজাকে যদি তারা খুব তাড়াতাড়ি আসলে টিম কম্বিনেশনের একটা পার্ট হিসেবে নিতে পারে, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ দলের জন্য ভালো হবে। বাট কিছুটা তো সমন্বয়ের অভাব থাকবেই। কারণ এত শর্ট টাইমের ভিতরে হামজার ১ম ম্যাচ, সেখানে তো হয়তো ম্যাচ শুরুর আগে বা ২৫ তারিখের আগে হামজার দলের সাথে ইনক্লুড হওয়ার পরে যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারতো বা একটা ম্যাচের আয়োজন করা যেত, সেটা হয়তো টিম কম্বিনেশনের জন্য ভালো হতো। বা তারপর ওভারঅল আমার কাছে মনে হয় যে জাতীয় দলের ক্ষেত্রে যেটা হয় যে সব ট্যালেন্ট প্লেয়াররা থাকে, সব পরীক্ষিত প্লেয়াররা থাকে, সেখানে কম্বিনেশন সাজাতে কিন্তু কোচের জন্য কিছুটা হলেও সুবিধা হয়। আমরা তো হামজার খেলা দেখলাম, লেস্টারের খেলা দেখলাম, এখন শেফিল্ডে খেলা দেখছি। তার খেলার ধরনটা আসলে মূলত খুবই দ্রুত, মানে স্পিডি ফুটবল তিনি খেলে থাকেন। এদিকে বাংলাদেশের এই দিকটাতে কিছুটা ল্যাকিং আমরা বেশ কয়েকটা ম্যাচে দেখতে পেয়েছি। আর এখন যেহেতু খেলাটা হবে শিলংয়ে, ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে সেই জায়গাটা, তো সেখানে একে তো উচ্চতা একটা সমস্যা তৈরি করতে পারে, এবং একই সাথে হামজার স্পিডি ফুটবলের সাথে বাংলাদেশের তার সতীর্থদের কোপ আপ করার বিষয়টা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? না, তা তো চ্যালেঞ্জিং হবেই। কারণ আপনি দেখেন হামজা হলো বক্স টু বক্স প্লেয়ার এবং হি ইজ ভেরি স্পিডি প্লেয়ার। আপনি যেটা বলছেন ইটস ট্রু যে খুব হাই ইন্টেনসিটিতে ফুটবল খেলে। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ হচ্ছে পৃথিবীর ১ নাম্বার লিগ, যেটা খুব হাই ইন্টেনসিটি ম্যাচগুলি হয়ে থাকে। তো সেই লেভেলের প্লেয়ার যখন বাংলাদেশ দলে এসে খেলবে তখন তো কিছুটা হলেও প্রবলেম তৈরি হবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে হামজাকে আসলে প্রপার সাপোর্টটা দিতে হবে। তার সাথে যে মিডফিল্ডাররা খেলবে তারা যদি ওই প্রপার সাপোর্টটা দিতে পারে, সেটা আমাদের দলের জন্য ভালো। এবং আপনি জানেন যে হামজা যখন আসলে খুব কুইক অ্যাটাকে চলে যায়, তখন তার পিছনে যে জায়গাটা থাকবে সেটা আসলে তার সাথে যে সতীর্থ মিডফিল্ডাররা থাকবে তারা যদি ওই জায়গাগুলি সুন্দরভাবে ব্লক করতে পারে, এবং আপনি দেখবেন যখন হামজা অপোনেন্ট হাফে বল লস করে খুব কুইক কিন্তু ট্র্যাক ব্যাক করে কিন্তু কুইক বলের পিছনে চলে আসতে পারে। এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য খুবই একটা পজিটিভ দিক। এবং হামজার সাথের প্লেয়াররা যদি সেই কাজগুলি যদি প্রপার করতে পারে, আমার কাছে মনে হয় যে কোপ আপ করাটা তেমন একটা বড় প্রবলেম হবে না। কারণ ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু আমার কাছে মনে হয় যে সবাই কিন্তু আসলে তাদের গতির যে খেলাটা থাকে সেটা কিন্তু সমন্বয় করাটা কিন্তু খুব সহজ হয় না। বাট তারপরও আমার কাছে মনে হয় যে করতে হবে। কারণ ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু আপনি দেখবেন যে অপোনেন্টও কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবে ছাড় দেবে না। সুতরাং হামজার সাথে সতীর্থ প্লেয়াররা যদি তাকে প্রপার সাপোর্ট করতে পারে এবং ইন্টেনসিটিটা যদি আমার কাছে মনে হয় যদি মেইনটেইন করতে পারে হামজার সাথে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল এই মুহূর্তে হামজার সাপোর্টটা যদি প্রপার মাঠে ইনক্লুড করতে পারে, এটা আমাদের দলের জন্য খুবই ভালো হবে। হামজাকে আসলে কোথায় খেলানো যেতে পারে, তাকে কিভাবে খেলালে আসলে বাংলাদেশ দলের জন্য ফ্রুটফুল হবে বিষয়টা? কারণ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক প্রখ্যাত কোচ তারা বলছেন যে তারা দায়িত্বে থাকলে হয়তো হামজাকে ফ্রি হ্যান্ড দিয়ে দিতেন, সে যেভাবে খুশি হবে খেলতে পারতো। আবার অনেকে বলছেন যে না, তার পজিশন ওয়াইজ তাকে খেলানো উচিত, ডিফেন্সিভ মিডফিল্ড নাকি অ্যাটাকিং মিডফিল্ড নাকি প্লে মেকিং, আসলে কোন পজিশনটাতে হামজাকে ভাবা যেতে পারে এই মুহূর্তে? দেখেন হামজাকে এখন নতুন করে কোনো পজিশনে চিন্তা করা ঠিক হবে না। হামজা আসলে বেসিক্যালি যে পজিশনে খেলে হোল্ডিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ড যেটাতে বলি বা বক্স টু বক্স মিডফিল্ড যেটাতে বলি, ওই একটা পজিশনেই তাকে ইউজ করা উচিত।
এই মুহূর্তে যদি তাকে বেশি মোর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যদি চিন্তা করেন সেটাও ভালো হবে না, আবার যদি খুব বেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে চিন্তা করেন সেটাও ঠিক হবে না। হামজা আসলে ন্যাচারালি যে পজিশনটাতে খেলে, যে হোল্ডিং মিডফিল্ডার, বক্স টু বক্স উপরে চলে যায় এবং আবার বল লস করার পর কুইক ট্র্যাক ব্যাক করে পিছনে চলে আসে। সে যে ফ্রি রোলটাতে খেলে, লেস্টার সিটিতে খেলেছে, এখন শেফিল্ড ইউনাইটেডে যেভাবে খেলে ওই প্যাটার্নই আমার মনে হয় যে কাবরেরার খেলানো উচিত। কারণ নতুন আবার যদি তাকে নিয়ে কোনো চিন্তা করা হয় তখন হয়তো তার খেলায় মোমেন্টামটা সে হয়তো হারাতে পারে। তো আমার কাছে মনে হয় যে হামজার ন্যাচারাল যে স্বাভাবিক যে পজিশনে যে সে যেভাবে খেলে সেইটাকে বিবেচনা করে কিন্তু টিম কম্বিনেশন সাজানো উচিত। বিকজ যেহেতু সে টিমের মেইন প্লেয়ার, তাকে চিন্তা করেই কিন্তু আমার কাছে মনে হয় গেম প্ল্যানটা আমাদেরকে ওইভাবে এক্সিকিউট করা উচিত এবং প্ল্যানটা সাজানো উচিত। তো সেইখান থেকে হামজাকে আমার কাছে মনে হয় না যে তেমন কোনো বাড়তি কোনো রোল দেয়া বা বাড়তি কোনো এক্সট্রা কোনো রোল দেয়া সেটা ঠিক হবে না। যা হামজা অ্যাজ ইউজুয়াল যে পজিশনে খেলে, যে পারফরম্যান্স করছে শেফিল্ড ইউনাইটেড, লেস্টার সিটিতে যেভাবে খেলছে, আমার কাছে মনে হয় যে ওই রোলটাই আসলে বাংলাদেশ দল হওয়া উচিত। যেটা হলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল উপকৃত হবে। আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা স্কোরিং এ, সেটা মানে এটা ইদানিং সমস্যা তা নয়, মানে বহুকাল ধরে আমরা স্ট্রাইকিং এ সমস্যা দেখতে পাচ্ছি, গোল করা যাচ্ছে না, গোলে চান্স ক্রিয়েট করতেও আমাদের খুবই মানে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে। সেক্ষেত্রে এবার আলামিন আছে এবং নতুন রিক্রুট ফাহমিদুল ইসলাম আছেন, জাহিদ হাসান এমিল, আপনার কি মনে হয় যে এবার স্কোরিং এ যে সমস্যাটা সেটা কাটতে পারে ভারত ম্যাচে? হ্যাঁ, ম্যাচ জিততে হলে তো আপনাকে গোল করতে হবে, এটা তো বড় একটা বিষয় এবং ফুটবলের সবথেকে কঠিন কাজ হলো গোল করা। তো সেই গোল করার জন্য আসলে এবার আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল, আপনি যেটা বলেন যে স্ট্রুজ, অনেকদিন ধরে আসলে স্কোরিং এর অভাবটা কিন্তু আমরা জাতীয় দলে দেখছি। বেশ কিছু পিছনের দিকে যদি ম্যাচ দেখেন সেখানে কিন্তু আমরা এই গোলের কারণেই কিন্তু ক্লোজ ম্যাচ গুলো জিততে পারিনি। তো সেখানে আপনি যাদের নাম বলেছেন, ফাহমিদুল রয়েছে, আলামিন রয়েছে, নোভা রয়েছে, রাকিব আছে। তারা যদি সুযোগ পায় এবং আপনি যদি দেখেন লিগে কিন্তু এবার যারা এই দলটাতে আছে, লিগে কিন্তু অনেকেই পারফর্ম করে গেছে এবং গোল করে গেছে। আলামিন করেছে, ইব্রাহিম গোল করে গেছে, নোভার গোল রয়েছে, আরিফের গোল রয়েছে। তারা কিন্তু সবাই লিগে গোলের ভিতরে ছিল। তারা যদি আসলে তাদের সেই স্কোরিং এর জায়গাটা যদি ইন্ডিয়ার ম্যাচে তারা যদি বুঝতে পারে যে আমাদের গোল করতে হবে এবং আমাদের ম্যাচ জিতলে গোল করার কোনো বিকল্প নেই, অবশ্যই আমার কাছে মনে হয় যে কাবরেরার হাতে এবার বেশ কিছু ভালো অপশন রয়েছে। এবং হামজাও কিন্তু আপনারা দেখবেন যে যখন সেট পিস হয় তখন কিন্তু সে অ্যাটাকে যেতে পারে। এট দ্য সেম টাইম সেট পিস গুলিতে তপু বর্মন রয়েছে, তারেক কাজী রয়েছে, তাদেরও কিন্তু গোল করার ক্ষমতা রয়েছে। বাট স্পেশালি আলামিন এবং ফাহমিদুল, তাদের উপরে কিন্তু আসলে কোচের একটা বড় আস্থার জায়গা রয়েছে। তো তারা তাদের সেই স্কোরিং এর জায়গাগুলি যদি অ্যাভেল করতে পারে, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার ম্যাচে সুযোগ তৈরি হওয়ার অনেক সম্ভাবনা থাকবে। কারণ এই ম্যাচটা তো আসলে আমাদের একটা মোর অ্যাটাকিং ম্যাচও হতে পারে। ডিফেন্স ঠিক রেখে যদি আমরা অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারি, আমার কাছে মনে হয় যে গোলের সুযোগ তৈরি হবে এবং সেখানে যারা নাম্বার 9 হিসেবে, স্ট্রাইকার হিসেবে খেলবে, রাকিব রয়েছে, এক সাইডে ফাহিম হয়তো খেলবে, তারাও কিন্তু গোল করতেও জানে। সুতরাং আমার কাছে মনে হয় যে গোলের অপরচুনিটি গুলি যদি আমরা কাজে লাগাতে পারি, আমার মনে হয় যে এবার ইন্ডিয়ার সাথে যে দলটা আমরা যাচ্ছে 25 তারিখে ম্যাচে, হয়তো সেই স্কোরিং এর জায়গাটা হয়তো এবার আর তারা হয়তো তাদের যে সমস্যাগুলি রয়েছে সেটা হয়তো কাটিয়ে উঠতে পারবে। সেটা আমাদের প্রত্যাশা বাংলাদেশ দলের সকল সমস্যা দ্রুতই কেটে যাক এবং বাংলাদেশ ভারতের বিপক্ষে একটা দারুণ একটা ম্যাচ আমাদের উপহার দিক। অনেক ধন্যবাদ জাহিদ হাসান মিলে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ঘিরে। আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জাহিদ হাসান এমিলি। আর এই পর্যায়ে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন।